ইরানের নেতৃত্ব বুঝতে হিমশিমে ট্রাম্প, একই অভিজ্ঞতা ছিল আগের মার্কিন প্রেসিডেন্টদেরও। ইরান ওমান সমঝোতা বদলে যাচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ। মার্কিন সেনাদের মোবাইল ব্যবহারে কড়াকড়ি, ফাঁস হয়ে যাচ্ছে যুদ্ধের গোপন তথ্য। কথার সঙ্গে কাজের মিল নেই, ট্রাম্পের হুঁশিয়ারিকে আর বিশ্বাস করে না ইরানিরা। নেতানিয়াহুকে ঘৃণা করে ইসরায়েল ছাড়ছেন উচ্চশিক্ষিত তরুণরা, গবেষণায় বিস্ফোরক তথ্য। যুদ্ধের প্রস্তুতি নিয়েও পিছু হটলেন ট্রাম্প, দ্রুত চুক্তির আহ্বান। বাণিজ্যিক জাহাজ রক্ষায় সৌদির বড় জোটে যুক্ত হলো বাংলাদেশ। 5 মাসের যুদ্ধেই ফুরিয়ে গেল ক্ষেপণাস্ত্র, মজুত নিয়ে চাপে যুক্তরাষ্ট্র। মোদির জন্য বিপদ সংকেত, 3 রাজ্যে উপনির্বাচনে খেলেন বড় ধাক্কা। ছুটি কাটাতে গিয়ে সৈকতে ভয়াবহ ড্রোন হামলা, শিশুসহ নিহত 7। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি RTV সপ্তাহের বিশেষ সঙ্গে আছি আমি সুপ্তি রায়। নিজেকে বিশ্বের সেরা ডিল মেকার বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। কঠিন প্রতিপক্ষকে সামলানোর সক্ষমতার কথাও বারবার বলেছেন তিনি। কিন্তু সেই ট্রাম্পই এখন ইরানের নেতৃত্বকে বুঝতে গিয়ে প্রকাশ্যেই হতাশা প্রকাশ করছেন। কখনো তাদের বলছেন পাগল, কখনো খুব বুদ্ধিমান, আবার কখনো বলছেন অবিশ্বাস্য রকমের প্রতারক। শুধু ট্রাম্পই নন, ইতিহাস বলছে 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ইরানকে বুঝতে গিয়ে একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন একের পর এক মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত প্রতিবেদনে। নিজেকে তিনি দাবি করেন বিশ্বের সেরা ডিল মেকার বলে। কখনো বলেন তার চেয়ে ভালো চুক্তি করতে কেউ জানে না, কখনো বলেন কঠিন প্রতিপক্ষকে সামলানোর মতো দক্ষতা খুব কম মানুষেরই আছে। অথচ সেই ট্রাম্পই এখন ইরানের নেতৃত্বকে বুঝতেই যেন হোঁচট খাচ্ছেন বারবার। কখনো বলছেন তারা পাগল, আবার কিছুদিন পরে বলছেন তারা খুব বুদ্ধিমান। কখনো মনে করছেন চুক্তি একেবারে হাতের নাগালে, আবার পরের মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে বলছেন তারা শুধু তাকে রাগিয়ে দেয়। প্রশ্ন হলো, ইরানকে বোঝা কি সত্যি এত কঠিন, নাকি এই দেশের রাজনীতি এমন এক গোলক ধাঁধা যেখানে বিশ্বের পরাশক্তিরাও পথ হারিয়ে ফেলে? সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বকে অবিশ্বাস্য রকমের প্রতারক বলে মন্তব্য করেছেন। হরমুজ প্রণালী নিয়ে নতুন সমঝোতার আশা তৈরি হলেও জাহাজ চলাচলের ফি নিয়ে ইরান অনড় অবস্থানে রয়েছে। সে শর্ত মানতে রাজি নয় ওয়াশিংটন। তবে এই হোঁচট শুধু ট্রাম্পের নয়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর প্রায় প্রতিটি মার্কিন প্রেসিডেন্টই ইরানকে বোঝার চেষ্টা করেছেন। কেউ আলোচনায় গেছেন, কেউ সামরিক শক্তি দেখিয়েছেন, কেউ গোপন সমঝোতার পথ খুঁজেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শেষ হয়েছে হতাশা দিয়ে। জিমি কার্টার জিম্মি সংকট সমাধানে গোপন আলোচনা চালিয়েও শেষ পর্যন্ত ব্যর্থ হন। পরে সামরিক অভিযানও সফল হয়নি। রোনাল্ড রিগান ভেবেছিলেন ইরানের ভেতরে মধ্যপন্থী শক্তির উত্থান ঘটবে। সে বিশ্বাস থেকেই গোপনে অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়, কিন্তু পরে সেটি ইরান কন্ট্রা কেলেঙ্কারিতে পরিণত হয়ে পুরো প্রশাসনকে বড় রাজনৈতিক সংকটে ফেলে। এরপর বিল ক্লিন্টনের সময়েও সম্পর্ক উন্নয়নের একটি সুযোগ তৈরি হয়েছিল। সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি সংলাপের বার্তা দিয়েছিলেন, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতৃত্ব সেই পথ বন্ধ করে দেয়। এই দীর্ঘ ইতিহাসে সবচেয়ে বড় অগ্রগতি আসে বারাক ওবামার সময়। প্রায় 20 মাসের আলোচনার পর 2015 সালে পারমাণবিক চুক্তি হয়। মনে হয়েছিল বহু বছরের বৈরিতার বরফ হয়তো গলতে শুরু করেছে, কিন্তু সেই আশাও দীর্ঘস্থায়ী হয়নি। পরে ট্রাম্প ক্ষমতায় এসে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন, নিষেধাজ্ঞা আরও কঠোর করেন। জবাবে ইরানও পারমাণবিক কর্মসূচি আরও এগিয়ে নেয়। উত্তেজনা আবার আগুনের মতো ছড়িয়ে পড়ে। এর মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের নেতৃত্বে পরিবর্তন আসে, কিন্তু পশ্চিমা অনেকের প্রত্যাশার বিপরীতে নতুন নেতৃত্ব আরও কঠোর অবস্থান নেয়। ট্রাম্প সরাসরি বৈঠকের প্রস্তাব দিলেও তেহরান তাতে সাড়া দেয়নি। ফলে তিনি একদিকে শক্তি প্রয়োগ করেছেন, অন্যদিকে আলোচনার দরজাও খুলে রাখতে চেয়েছেন, কিন্তু কোনো পথই কাঙ্ক্ষিত ফল আসেনি। বিশেষজ্ঞদের মতে এখানেই ইরানের সবচেয়ে বড় শক্তি। দেশটি দ্রুত সিদ্ধান্তের বদলে দীর্ঘ সময় ধরে চাপ সহ্য করার কৌশলে বিশ্বাস করে, আর যুক্তরাষ্ট্র
প্রায় দ্রুত ফল চায়। এই মানসিকতার পার্থক্যই বারবার দুই দেশের দূরত্ব আরও বাড়িয়ে দেয়। বিশ্ববাজারে তেলের দাম, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের বড় একটি অংশ নির্ভর করে মাত্র 33 কিলোমিটার চওড়া হরমুজ প্রণালীর উপর। তাই এই নৌপথে সামান্য পরিবর্তনও প্রভাব ফেলে বৈশ্বিক অর্থনীতি ও আঞ্চলিক নিরাপত্তায়। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিয়ম নতুনভাবে সাজাতে গুরুত্বপূর্ণ এক সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে ইরান ও ওমান। দুই দেশের মধ্যে নতুন নৌপথ, নিরাপত্তা ব্যবস্থা ও জাহাজ পরিচালনা নিয়ে চলছে চূড়ান্ত আলোচনা। এখন এই সমঝোতা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র সহ অন্য আঞ্চলিক শক্তিগুলো কতটা চাপে পড়বে জানবো প্রতিবেদনে। বিশ্ববাজারে তেলের দাম বাড়বে না কমবে, অনেক সময় সেটি নির্ভর করে মাত্র 33 কিলোমিটার চওড়া এই সমুদ্র পথের ওপর। সেই হরমুজ প্রণালীর জাহাজ চলাচলের নিয়ম বদলাতে পারে এমন একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান ও ওমান। এবার আর যুদ্ধ নয়, ওমানের সঙ্গে নতুন সমঝোতার পথে এগোচ্ছে তেহরান। আর এই নতুন চুক্তি বাস্তবায়িত হলে উপসাগরে প্রবেশকারী জাহাজের ওপর উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে ইরানের নজরদারি ও প্রভাব। বদলে যেতে পারে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটের পরিচালনা ব্যবস্থা। আর সেটি এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত কূটনৈতিক ইস্যু। তবে এই গুরুত্বপূর্ণ জ্বালানি নৌপথে আসলে কি পরিবর্তন ঘটতে যাচ্ছে? রয়টার্স, জিও নিউজ ও ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন রুট নির্ধারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি জানিয়েছেন, দুই দেশের মধ্যে সম্ভাব্য নৌপথের ভৌগোলিক অবস্থান প্রায় চূড়ান্ত। তৃতীয় কোনো পক্ষ বাধা না দিলে খুব শিগগিরই একটি যৌথ বিবৃতিও প্রকাশ করা হতে পারে। প্রস্তাবিত এই ব্যবস্থায় পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজ ইরানের জলসীমার পাশের রুট ব্যবহার করবে। ফলে সেই রুটে চলাচলকারী জাহাজের ওপর ইরানের নজরদারি ও প্রশাসনিক ভূমিকা বাড়তে পারে। অন্যদিকে উপসাগর থেকে বের হওয়া জাহাজ ওমানের পাশের রুট দিয়ে চলাচল করবে। অর্থাৎ পুরো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের পাশাপাশি জাহাজ চলাচলকে নতুনভাবে পরিচালনার জন্য ইরান ও ওমানের মধ্যে চলছে একটি যৌথ কাঠামো তৈরির চেষ্টা। তবে এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি। বিশেষ করে জাহাজ তল্লাশির নিয়ম, সম্ভাব্য ফি ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে চলছে আলোচনা। একই সঙ্গে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ তুলে না নিলে হরমুজে পূর্ণ স্বাভাবিকতা ফিরবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালী পুনরায় চালুর একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে তারা। তবে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জ্বালানি নৌপথের প্রবেশাধিকার পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে দেওয়ার বিষয়ে তারা সম্মত নন। এর মধ্যে বুধবার ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UKMTO জানায়, ওমানের কুমজার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজের ক্যাপ্টেন দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। যদিও জাহাজ ও নাবিকদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবুও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। বিশ্লেষকদের মতে, এই সমঝোতা কার্যকর হলে যুদ্ধের পর এটি ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্যগুলোর একটি হতে পারে। আর এই নৌপথে নিজেদের প্রভাব ও কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করাই এখন তেহরানের সবচেয়ে বড় লক্ষ্য। আধুনিক যুদ্ধের চেহারা দ্রুত বদলে যাচ্ছে। এখন শুধু ক্ষেপণাস্ত্র, ড্রোন বা যুদ্ধ বিমানই নয়, একটি মোবাইল ফোনের ভিডিও হয়ে উঠছে প্রতিপক্ষের জন্য মূল্যবান গোয়েন্দা তথ্য। যুদ্ধক্ষেত্রে ধারণ করা কয়েক সেকেন্ডের ভিডিও থেকে প্রতিপক্ষ জানতে পারছে হামলার সফলতা, সেনাদের অবস্থান কিংবা সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির বিস্তারিত। এমন বাস্তবতা এবার মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের জন্য জারি হয়েছে কঠোর নির্দেশনা। রয়টার্সের প্রতিবেদন বলছে, সেনাদের ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহারে আরোপ করা হতে পারে কড়াকড়ি, এমনকি কিছু সেনার ফোন সাময়িকভাবে জব্দ করার বিষয়টিও বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধক্ষেত্রে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনই এখন অস্ত্র নয়, একটি মোবাইল ফোনের ভিডিও হয়ে উঠতে পারে শত্রুর সবচেয়ে কার্যকর গোয়েন্দা তথ্য। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের এমনই এক কঠোর সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এমনকি পরিস্থিতি এতটাই গুরুতর হয়েছে যে কিছু সেনার ব্যক্তিগত মোবাইল ফোনও জব্দ করা হতে পারে। রয়টার্সের এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের উদ্দেশ্যে সেন্ট্রাল কমান্ড সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি সতর্ক করে বলেছেন, সেনাদের মোবাইলে ধারণ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইরান প্রায় তাৎক্ষণিকভাবে বুঝে ফেলছে তাদের হামলা কতটা সফল হয়েছে। 28 জুলাই লেখা কুপারের চিঠিটি এখনও প্রকাশ করা হয়নি, তবে এর একটি অনুলিপি এসেছে বার্তা সংস্থা রয়টার্সের হাতে।
প্রতিবেদন অনুযায়ী জর্ডানে মোতায়েন কিছু মার্কিন সেনাকে আগামী কয়েকদিনের মধ্যেই মোবাইল ফোন জমা দিতে বলা হতে পারে। একই ধরনের ব্যবস্থা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চালুর বিষয়টিও বিবেচনা রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। যদিও এখনও হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত, তবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে হাজার হাজার মার্কিন সেনার দৈনন্দিন জীবনে আসবে বড় পরিবর্তন। কারণ অনেক সেনাই ব্যক্তিগত মোবাইল ফোনে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং নিজেদের নিরাপত্তার খবর জানান। সেনকম প্রধান তার চিঠিতে একটি নির্দিষ্ট ঘটনার কথাও উল্লেখ করেন। চলতি মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় জর্ডানের একটি বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় একজন মার্কিন সেনা মেটার স্মার্ট গ্লাস দিয়ে ভিডিও ধারণ করছেন। সেখানে সেনারা কিভাবে বাংকারে আশ্রয় নিচ্ছেন সেটিও দেখা যায়। অ্যাডমিরাল কুপারের মতে এমন ভিডিও ইরানের জন্য অত্যন্ত মূল্যবান গোয়েন্দা তথ্য হয়ে উঠছে, কারণ ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে নাকি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করেছে সেটি যুদ্ধক্ষেত্রে সবসময় বোঝা যায় না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ও সংবাদ প্রতিবেদন সেই মূল্যায়নের কাজ অনেকটাই সহজ করে দিচ্ছে। তিনি আরও সতর্ক করে বলেন, সংবাদ মাধ্যমে ক্ষতিগ্রস্ত স্থাপনা, রানওয়ে বা সামরিক অবকাঠামোর বিস্তারিত প্রকাশ হলে সেটিও ইরানের জন্য পরবর্তী হামলার পরিকল্পনায় সহায়ক হতে পারে। অর্থাৎ অনলাইনে ছড়িয়ে পড়া তথ্যই প্রতিপক্ষের হাতে রিয়েল টাইম গোয়েন্দা উপাত্তে পরিণত হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 18 জন মার্কিন সেনা নিহত এবং 600 জনের বেশি আহত হয়েছেন। একই সময়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও যুদ্ধ নিয়ে বাড়ছে প্রশ্ন। বিরোধী আইন প্রণেতারা জানিয়েছেন সামরিক ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশের দাবি। অন্যদিকে সামরিক কর্মকর্তারা জানান, স্মার্টফোনের অবস্থান সংক্রান্ত তথ্য বা বিভিন্ন অ্যাপও সেনাদের অবস্থান শনাক্ত করতে ব্যবহার করা যেতে পারে। তাই অপারেশনাল নিরাপত্তার অংশ হিসেবে মোবাইল ফোন ব্যবহারে আরও কঠোর নীতি নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে গুরুত্বের সাথে। যুদ্ধক্ষেত্রে এখন শুধু অস্ত্রের শক্তি নয়, তথ্যের নিরাপত্তাও হয়ে উঠছে সমান গুরুত্বপূর্ণ। আর সেই বাস্তবতায় একটি সাধারণ মোবাইল ফোনও কখনো কখনো ক্ষেপণাস্ত্রের মতোই বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি, নতুন হামলার হুমকি কিংবা আলোচনার ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বক্তব্য গেল কয়েক মাস ধরে বারবার বদলেছে। কখনো কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি, আবার কয়েক ঘন্টার মধ্যে শান্তি আলোচনার বার্তা। এই পরস্পর বিরোধী অবস্থান শুধু আন্তর্জাতিক কূটনীতিকে জটিল করেনি, প্রভাব ফেলেছে ইরানের সাধারণ মানুষের জীবনেও। অনেক ইরানির মতে ট্রাম্পের প্রতিটি ঘোষণাই এখন তাদের অর্থনীতি, নিরাপত্তা ও দৈনন্দিন জীবনে অনিশ্চয়তা তৈরি করে। তবে বারবার অবস্থান বদলে যাওয়ায় তার বক্তব্যের প্রতি আগের মতো আস্থা নেই তাদের। এমন বাস্তবতায় যুদ্ধের পাশাপাশি অনিশ্চয়তাও এখন ইরানের মানুষের জন্য বড় সংকটে পরিণত হয়েছে। কখনো ভয়াবহ হামলার হুমকি, এর কয়েক ঘন্টা পরই যুদ্ধবিরতির ঘোষণা, আবার কখনো আলোচনার দাবি যার অস্তিত্বই অস্বীকার করেছে তেহরান। প্রায় 6 মাস ধরে ডোনাল্ড ট্রাম্পের এমন পরস্পর বিরোধী বক্তব্য শুনতে শুনতে সাধারণ ইরানিদের বড় একটি অংশ এখন আর তার কথাকে বিশ্বাসযোগ্য মনেই করেন না। তাদের কাছে মার্কিন প্রেসিডেন্টের প্রতিটি ঘোষণা এখন নতুন আতঙ্কের চেয়ে পুরনো এক রাজনৈতিক খেলার পুনরাবৃত্তি। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তেহরানের একটি আর্থিক প্রতিষ্ঠানে কাজ করা 27 বছর বয়সী ফায়েজেহ জানান, ট্রাম্পের বক্তব্য যে তার জীবনকে প্রভাবিত করে তা তিনি অস্বীকার করেন না, তবে সারাক্ষণ যুদ্ধের খবর অনুসরণ করে নিজেকে মানসিকভাবে বিপর্যস্ত করতে চান না। তাই এখন নিজের নিয়ন্ত্রণে থাকা বিষয়, পরিবার ও ব্যক্তিগত নিরাপত্তার দিকেই মনোযোগ দেওয়ার চেষ্টা করেন তিনি। এমন পরিস্থিতি শুধু ফায়েজেহ নয়। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যুদ্ধ শুরু হওয়ার পর বহু ইরানি খবরের শিরোনাম থেকে নিজেদের দূরে রাখছেন, কারণ প্রতিদিনের হুমকি, হামলা ও আলোচনার ঘোষণার মধ্যে সত্যিই কি ঘটতে যাচ্ছে তা বোঝা কঠিন হয়ে উঠছে দিন দিন। গেল 7 এপ্রিল ট্রাম্প সতর্ক করেছিলেন সেদিন রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তিনি যুদ্ধবিরতির ঘোষণা দেন। এরপরও একই ধরনের বক্তব্য এসেছে বহুবার। এ কারণেই ফায়েজেহ মনে করেন, যিনি খুব দ্রুত নিজের অবস্থান বদলান তাকে বিশ্বাস করা কঠিন। তার এক সহকর্মী বলেন, আগের মার্কিন প্রেসিডেন্টরা তুলনামূলক কম কথা বলতেন, কিন্তু সিদ্ধান্তে বেশি স্থির ছিলেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষতার সঙ্গে প্রতিদিন নতুন বার্তা ছড়ান, তবে তার কথার সঙ্গে বাস্তব পদক্ষেপের মিল সবসময় থাকে না। এই অনিশ্চয়তার সবচেয়ে বড় প্রভাব পড়ছে অর্থনীতিতে। তেহরানের খোলা বাজারে $1 দাম প্রায় 19,10,000 রিয়ালে পৌঁছেছে। জুনে সমঝোতা স্মারক সই হওয়ার পর রিয়ালের মান কিছুটা বেড়েছিল, কিন্তু যুদ্ধের ভয় ফিরে আসতেই আবার হয়েছে মুদ্রার দরপতন। জুলাইয়ে ইরানের বার্ষিক মূল্যস্ফীতি পৌঁছেছে প্রায় 90%। প্রযুক্তি খাতে কর্মরত আলীর ধারণা, ট্রাম্পের নজর মূলত তেলের দাম, পুঁজিবাজার ও নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের দিকে। তাই তিনি এখনই বড় স্থল অভিযান না
নাও চালাতে পারেন, বরং হুমকি ও আলোচনার মধ্যে বারবার অবস্থান বদলে চাপ বজায় রাখবেন। এদিকে ট্রাম্প দাবি করছেন ইরানের সঙ্গে চলছে আলোচনা, তবে তেহরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়, বরং হরমুজ নিয়ে আলোচনা হচ্ছে ওমানের সঙ্গে। একই সময় ট্রাম্প আবার ইরানের বন্দর অবরোধ ও সম্পূর্ণ আত্মসমর্পণের হুমকি দিচ্ছেন। ফলে সাধারণ ইরানিদের কাছে সংকটটি শুধু যুদ্ধের নয়, এটি অনিশ্চয়তার মধ্যে প্রতিদিন বেঁচে থাকার লড়াই। ট্রাম্পের প্রতিটি বক্তব্য তাদের অর্থনীতি, নিরাপত্তা ও ভবিষ্যৎকে নাড়িয়ে দেয়। তবু বারবার বদলে যাওয়া অবস্থানের কারণে তার কথায় ভয় আছে, প্রভাব আছে, কিন্তু আগের মতো আর বিশ্বাস নেই তাদের। গাজা যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং দীর্ঘদিনের নিরাপত্তা সংকটের প্রভাব এবার স্পষ্ট হতে শুরু করেছে ইসরায়েলের ভেতরেই। যে দেশ একসময় বিশ্বের বিভিন্ন প্রান্তের ইহুদিদের নিজেদের দেশে ফিরে আসার আহ্বান জানাতো, এখন সেই দেশ থেকে রেকর্ড সংখ্যায় বিদেশে পাড়ি জমাচ্ছেন তরুণ ও উচ্চশিক্ষিত নাগরিকরা। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণা বলছে, টানা 3 বছরে প্রায় 1.5 লাখ ইসরায়েলি তরুণ স্বেচ্ছায় দেশ ছেড়েছেন। গবেষকদের মতে এই দেশত্যাগের পেছনে নেতানিয়াহু সরকারের নীতির প্রতি বাড়তে থাকা অসন্তোষ বড় ভূমিকা রাখছে। আরও উদ্বেগের বিষয় হলো, এতে ইসরায়েল ধীরে ধীরে নিজেদের সবচেয়ে দক্ষ মানব সম্পদই হারাচ্ছে। ব্যাপক হামলা চলছে গাজায়, কিন্তু এর প্রভাব যেন গিয়ে পড়ছে ইসরায়েলের ভেতরে। দেশটি একসময় বিশ্বের বিভিন্ন প্রান্তের ইহুদিদের নিজেদের দেশে ফিরে আসার আহ্বান জানাতো, এখন সেই দেশের তরুণ ও উচ্চশিক্ষিত নাগরিকরাই চলে যাচ্ছেন বিদেশে। তাও 1-2 বছর নয়, টানা 3 বছর ধরে রেকর্ড সংখ্যক ইসরায়েলি দেশ ছেড়েছেন। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, উচ্চশিক্ষিতদের দেশ ছাড়ার সংখ্যাটাও কিন্তু কম নয়। 3 বছর ধরে প্রায় 1.5 লাখ তরুণ স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে গেছেন, অথচ এটি কোনো দরিদ্র বা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র নয়। গবেষণা বলছে, নেতানিয়াহু সরকারের প্রতি অসন্তোষ হলো দেশত্যাগের প্রধান কারণ। দ্য টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী সোমবার প্রকাশিত এই গবেষণাটি পরিচালনা করেছেন তেল আবিব বিশ্ববিদ্যালয়ের কোলার স্কুল অফ ম্যানেজমেন্টের গবেষকরা। তাদের বিশ্লেষণ অনুযায়ী 2023 থেকে 25 এই 3 বছরে প্রায় 45 থেকে 50 হাজার করে মোট 1.5 লাখ ইসরায়েলি অন্তত 1 বছরের জন্য দেশ ছেড়েছেন। শুধু 2025 সালেই অন্তত 90,922 জন টানা 3 মাসের জন্য দেশের বাইরে ছিলেন। সেই তথ্য বিশ্লেষণ করেই গবেষকরা এই প্রবণতার চিত্র তুলে ধরেছেন। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, দেশ ছাড়াদের বড় অংশই তরুণ ও উচ্চশিক্ষিত নাগরিক। আগের গবেষণা ও সরকারি তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশত্যাগীদের 75% বেশি মানুষের বয়স ছিল 40 বছরের নিচে। তাদের অনেকেই প্রযুক্তি খাতের কর্মী, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, স্টার্টআপের উদ্যোক্তা ও অন্যান্য উচ্চ আয়ের পেশাজীবী। এক কথায় ইসরায়েল আসলে নিজের দক্ষ মানব সম্পদই হয়তো হারাচ্ছে। গবেষণা প্রকাশের পর সরকারের কড়া সমালোচনা করেছেন বিরোধী নেতারা। ডেমোক্র্যাটস পার্টির আইন প্রণেতা গিলাদ কারিফ এটিকে ইসরায়েলের ভবিষ্যতের জন্য একটি কৌশলগত হুমকি বলে মন্তব্য করেছেন। পাশাপাশি তাদের মতে গাজার মানুষকে এলাকা ছাড়ার কথা বলা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজেদের নীতির কারণেই ইসরায়েলিরাই দেশ ছাড়ছেন। গবেষকদের সতর্কবার্তা, বর্তমান প্রবণতা যদি থামানো না যায়, তাহলে ভবিষ্যতে ইসরায়েলের অর্থনীতি, প্রযুক্তি খাত, নিরাপত্তা ও জনসংখ্যাগত ভারসাম্যের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। বিশেষ করে তরুণ ও মেধাবী নাগরিকদের এই দেশ ত্যাগ ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। একদিন আগেও মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন হামলার আশঙ্কা ছিল চরম উত্তেজনা। ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযান যে কোনো মুহূর্তে শুরু হতে পারে, এমন খবর প্রকাশ করেছিল আন্তর্জাতিক গণমাধ্যম। কিন্তু মাত্র 24 ঘন্টার ব্যবধানে বদলে গেল পুরো পরিস্থিতি। সম্ভাব্য হামলা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, সম্ভাব্য একটি নতুন সমঝোতার মৌলিক বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে। ফলে আবারও আলোচনায় উঠে এসেছে ওয়াশিংটন-তেহরান সম্পর্কের ভবিষ্যৎ। এখন প্রশ্ন একটাই, এটি কি সাময়িক বিরতি, নাকি সত্যি নতুন কোনো কূটনৈতিক সমঝোতার পথে এগোচ্ছে দুই দেশ? একদিন আগেও ছিল হামলার হুমকি, আর মাত্র 24 ঘন্টার ব্যবধানে বদলে গেল অবস্থান। ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? সম্ভাব্য নতুন একটি সমঝোতার আশায়, নাকি ইরানের উপর পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তাহলে কি সত্যিই নতুন কোনো চুক্তির পথে এগোচ্ছে ওয়াশিংটন ও তেহরান? শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে
যুক্তরাষ্ট্রকে আপাতত সামরিক অভিযান না চালানোর অনুরোধ জানিয়েছে। তার দাবি, সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামো বা প্রধান শর্তগুলো নিয়ে ইতিমধ্যেই হয়েছে সমঝোতা। সংবাদ মাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী সেই সম্ভাব্য চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল হরমুজ প্রণালীকে দ্রুত, সম্পূর্ণ এবং নিরাপদভাবে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে উদ্ভূত নিরাপত্তা ঝুঁকির অবসান ঘটানোর বিষয়টিও আলোচনার অংশ। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পুরোপুরি প্রস্তুত ছিল, তবে দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি হামলার পরিকল্পনা স্থগিত রাখতে সম্মত হয়েছেন। এদিকে এই ঘোষণাটি আসে মাত্র একদিন পর, যখন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানায় যুক্তরাষ্ট্র শনিবার অথবা রোববারের মধ্যে ইরানে নতুন করে হামলা চালাতে পারে। সেই প্রতিবেদনের পর মধ্যপ্রাচ্য জুড়ে নতুন সংঘাতের আশঙ্কা আরও বেড়ে যায়। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলও সম্ভাব্য এই কূটনৈতিক উদ্যোগের সঙ্গে রয়েছে। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি দ্রুত চুক্তি সম্পন্ন করার আহ্বানও জানান। তবে হামলা স্থগিতের এই ঘোষণার আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করে অঞ্চলটি ছেড়ে যাওয়ার বিষয় বিবেচনা করতে অথবা স্বল্প নোটিশে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এবং ফ্লাইট বিঘ্নের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়। অন্যদিকে ট্রাম্পের আগের হামলার হুমকির জবাবে ইরানও জানিয়েছে কঠোর প্রতিক্রিয়া। ইরানের রাষ্ট্র সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম নূর নিউজ দাবি করেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায় তাহলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইসরায়েলের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হতে পারে। বিশ্লেষকদের মতে, সামরিক উত্তেজনার পাশাপাশি এখন কূটনৈতিক আলোচনাও হয়ে উঠেছে সমান গুরুত্বপূর্ণ। কারণ হরমুজ প্রণালী ঘিরে যে কোনো সংকট শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জ্বালানি বাজার ও বৈশ্বিক অর্থনীতিতেও ফেলতে পারে বড় ধরনের প্রভাব। লোহিত সাগরে একের পর এক হামলার কারণে আবারও চাপে পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক বাণিজ্য পথ। বিশেষ করে তেলবাহী ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। এমন পরিস্থিতিতে বড় কৌশলগত পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। লোহিত সাগর, বাবেল মানদেব প্রণালী ও এডেন উপসাগরে নিরাপত্তা জোরদার করতে গঠন করা হয়েছে নতুন একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট। সবচেয়ে আলোচনার বিষয় হলো, এই জোটের সদস্য হয়েছে বাংলাদেশও। সৌদি আরবের নেতৃত্বে গঠিত এই জোটে যোগ দিয়েছে মোট 14টি দেশ। কিন্তু কি হবে এই জোটের কাজ, আর মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় এর গুরুত্বই বা কতটুকু, জানবো প্রতিবেদনে। লোহিত সাগরে একের পর এক হুতিদের হামলা, ঝুঁকি দেয় আন্তর্জাতিক বাণিজ্য। আর সেই সংকটের মধ্যেই বড় পদক্ষেপ নিল সৌদি আরব। বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে গঠন করা হয়েছে নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট। সবচেয়ে আলোচনার বিষয়, এই জোটে রয়েছে বাংলাদেশও। কিন্তু কি হবে এই জোটের কাজ, আর মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় এর গুরুত্বই বা কতটা? লোহিত সাগর, বাবেল মানদেব প্রণালী ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে নতুন এই সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এই বহুজাতিক জোটে সৌদি আরবের পাশাপাশি বাংলাদেশ সহ যোগ দিয়েছে মোট 14টি দেশ। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স বা MMDA নামে এই জোট গঠন করা হয়েছে যৌথ সামুদ্রিক নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে। জোটের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, মিশর, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কমোরস। এই দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে লোহিত সাগর, বাবেল মানদেব প্রণালী ও এডেন উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের পথ নিরাপদ রাখতে তারা একসাথে কাজ করবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক করিডোর ভারত মহাসাগরকে যুক্ত করেছে ভূমধ্যসাগরের সঙ্গে। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের প্রায় 10 থেকে 12% পরিবহন করা হয় এই পথ দিয়েই। সম্প্রতি ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের জ্বালানিবাহী জাহাজের বিরুদ্ধে দেয় সামুদ্রিক অবরোধের ঘোষণা। এরপর কয়েকটি তেলবাহী জাহাজে হামলারও দাবি করে তারা। পাল্টা হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় সৌদি আরব। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীর সংকটের পাশাপাশি লোহিত সাগরেও নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাওয়ায় নেওয়া হয়েছে এই জোট গঠনের উদ্যোগ। সৌদি আরব জানায়, জোটের কার্যক্রমের মধ্যে থাকবে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা, সমন্বিত মহড়া এবং প্রয়োজন হলে যৌথ সামুদ্রিক অভিযান পরিচালনা। তবে সদস্য দেশগুলো কি ধরনের যুদ্ধজাহাজ, বিমান বা সামরিক সক্ষমতা দেবে সে বিষয়ে এখনও জানা হয়নি বিস্তারিত। এদিকে লক্ষণীয় বিষয় হলো, উপসাগরীয় গুরুত্বপূর্ণ দুই দেশ সংযুক্ত আরব আমিরাত ও ওমান এখনও যোগ দেয়নি এই জোটে। যদিও সৌদি আরব জানায়, ভবিষ্যতে জাতীয় প্রক্রিয়া সম্পন্ন করে অন্য দেশগুলোরও সুযোগ থাকবে যোগ দেওয়ার। সৌদি সরকারের ভাষ্য, এই জোট সম্পূর্ণ আত্মরক্ষামূলক।
কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে এটি গঠন করা হয়নি। তবে বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে এই উদ্যোগের কৌশলগত গুরুত্ব অনেক বেশি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, সবচেয়ে আধুনিক অস্ত্র ভাণ্ডার এবং কয়েক দশক ধরে বৈশ্বিক সামরিক আধিপত্য, এই পরিচয়গুলো যুক্তরাষ্ট্রের জন্য ছিল বরাদ্দ। কিন্তু ইরান যুদ্ধকে ঘিরে এবার সামনে এসেছে ভিন্ন চিত্র। দাবি উঠেছে মাত্র 5 মাসের যুদ্ধেই যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দূরপাল্লার নিখুঁত ক্ষেপণাস্ত্রের বড় অংশ ব্যবহার করে ফেলেছে। রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য প্রকাশের পর শুরু হয়েছে নতুন আলোচনা। কারণ যদি এই তথ্য সত্যি হয়ে থাকে, তাহলে শুধু ইরান যুদ্ধ নয়, ভবিষ্যতে চীন বা রাশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবেলাও কঠিন হতে পারে। যে দেশকে বলা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, সেই যুক্তরাষ্ট্রই নাকি এখন নিজের অস্ত্রের মজুদ নিয়ে চিন্তায়। মাত্র 5 মাসের ইরান যুদ্ধে নাকি ব্যবহার করে ফেলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দূরপাল্লার প্রায় সব নিখুঁত ক্ষেপণাস্ত্র। এমনটাই দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক মার্কিন সূত্র। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে শুধু ইরান যুদ্ধ নয়, ভবিষ্যতে চীন বা রাশিয়ার মতো বড় প্রতিপক্ষের সঙ্গে সম্ভাব্য সংঘাতেও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি নিয়ে উঠতে পারে নতুন প্রশ্ন। বার্তা সংস্থা রয়টার্সের এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে ব্যবহার করেছে স্থল থেকে স্থল নিক্ষেপযোগ্য 2টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। এর একটি ATCMS, অন্যটি নতুন প্রজন্মের প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা PRSM। 3টি সূত্রের মধ্যে 2টি দাবি করেছে এই 2 ধরনের ক্ষেপণাস্ত্রের প্রায় পুরো মজুদি ব্যবহার করে ফেলেছে মার্কিন বাহিনী। এই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো নিরাপদ দূরত্ব থেকে অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইউক্রেন যুদ্ধেও ATCMS রেখেছিল বড় ভূমিকা, আর PRSM কে ধরা হয় আরও উন্নত সংস্করণ। প্রতিটি ক্ষেপণাস্ত্রের মূল্য $10 লাখ মার্কিন ডলারেরও বেশি। যুদ্ধ শুরুর সময় ধারণা করা হয়েছিল ইরান সংঘাত কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে, কিন্তু যুদ্ধ 5 মাসে গড়ানোর পর বদলে গেছে পরিস্থিতি। সংশ্লিষ্ট সূত্রগুলোর আশঙ্কা, অস্ত্রের এই ঘাটতি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। রয়টার্সের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের দায়িত্বে থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ড যুদ্ধ শুরুর আগে তাদের কাছে থাকা স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্রের প্রায় সবই ব্যবহার করেছে। এখন বিশ্বের অন্যান্য অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি থেকে নতুন করে অস্ত্র এনে সেই ঘাটতি পূরণের চেষ্টা চলছে। তবে হোয়াইট হাউস এই উদ্বেগকে গুরুত্ব দিতে নারাজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বের যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে অনেক বেশি অস্ত্র রয়েছে, প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র তাদের হাতে আছে বলেও তিনি মন্তব্য করেছেন। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, কিছু অস্ত্রের উৎপাদন এখন রেকর্ড পর্যায়ে থাকলেও দীর্ঘমেয়াদী যুদ্ধের চাহিদা পূরণের মতো গতিতে তা এগোচ্ছে না। বিশেষ করে ATCMS ধীরে ধীরে তুলে নিয়ে নতুন PRSM উৎপাদনে জোর দেওয়া হচ্ছে, ফলে নতুন ক্ষেপণাস্ত্রের মজুদ এখনও সীমিত। শুধু আক্রমণাত্মক অস্ত্র নয়, প্রতিরক্ষামূলক অস্ত্রের মজুদও কমেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের প্রায় 65% প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। একই সময়ে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদও প্রায় 38% কমে গেছে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ভেতরে এখন বড় প্রশ্ন একটাই, বর্তমান অস্ত্রের মজুদ নিয়ে আর কতদিন ইরানের বিরুদ্ধে একই মাত্রার যুদ্ধ চালানো সম্ভব। যদিও একজন মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, অস্ত্র সংকট নয়, বরং উপসাগরীয় মিত্র দেশগুলোর চাপের কারণেই আপাতত স্থগিত রাখা হয়েছে নতুন বড় হামলা। ভারতের রাজনীতিতে উপনির্বাচনের ফল সাধারণত জাতীয় রাজনীতির বড় বার্তা হিসেবে দেখা হয় না, কিন্তু এবার বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাটের 3টি আসনের ফল নতুন করে রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা শুরু করেছে। 4 দশক ধরে বিজেপির দখলে থাকা বিহারের বাকিপুর আসন হাতছাড়া হয়েছে। মধ্যপ্রদেশে জয় পেয়েছে কংগ্রেস, আর গুজরাটে আসন ধরে রাখলেও উল্লেখযোগ্যভাবে কমেছে বিজেপির জয়ের ব্যবধান। এতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল কয়েকটি উপনির্বাচনের ফলাফল নয়, হয়তো তরুণ ভোটারদের বদলে যাওয়া মনোভাব, বিরোধীদের নতুন সমীকরণ এবং বিজেপির ভেতরের অসন্তোষ এই পরিবর্তনের বড় কারণ। ভারতের রাজনীতিতে উপনির্বাচন সাধারণত ক্ষমতাসীন দলের জন্য খুব বড় পরীক্ষা নয়, কিন্তু এবার 3 রাজ্যের 3টি আসনের ফল যেন বলছে ভিন্ন এক গল্প। বিহারের বাকিপুরে 4 দশকের বিজেপি দুর্গ ভেঙে দিয়েছেন প্রশান্ত কিশোর। মধ্যপ্রদেশের দাতিয়ায় জিতেছে কংগ্রেস, আর গুজরাটের মঞ্জলপুরে বিজেপি জয় পেলেও কমেছে প্রায় 72,000 ভোটের ব্যবধান। এরপরই উঠেছে প্রশ্ন, এটি কি শুধুই 3টি বিচ্ছিন্ন ফল, নাকি মোদির বিজেপির পতনের শুরুর সংকেত?
সবচেয়ে বড় ধাক্কা এসেছে বাকিপুরে। এই আসনে 40 বছর ধরে হারেনি বিজেপি। দলের নেতাদের আত্মবিশ্বাস এতটাই ছিল যে কাউকে প্রার্থী করলেও জয় আসবে বলে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন রবিশঙ্কর প্রসাদ। কিন্তু মাত্র 8 মাস আগেও নীতিন নবীন এই আসনে জিতেছিলেন 52,000 ভোটে। কিন্তু এবার জনসুরাজ পার্টির প্রশান্ত কিশোর প্রায় 50% ভোট পেয়ে বিজেপিকে 19,000-এরও বেশি ভোটে হারিয়েছেন। অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে বিজেপির বিপক্ষে ঘটেছে প্রায় 72,000 ভোটের বিশাল পরিবর্তন। গুজরাটের মঞ্জলপুরে বিজেপি আসন ধরে রেখেছে ঠিকই, কিন্তু আগের নির্বাচনে যেখানে তাদের জয়ের ব্যবধান ছিল 1 লাখের বেশি, এবার তা নেমে এসেছে মাত্র 30,000-এ। অর্থাৎ মোদির নিজ রাজ্যেও বিজেপির ভোট ভিত্তিতে দেখা গেছে বড় ধরনের ক্ষয়। মধ্যপ্রদেশের দাতিয়ায় পরিস্থিতি ছিল আরও জটিল। কংগ্রেসের ভেতরে প্রার্থী নিয়ে ছিল অসন্তোষ, বিজেপিতেও বিদ্রোহ করেছিলেন নরোত্তম মিশ্র। তবু কংগ্রেস প্রার্থী জয় পেয়েছেন 6,000 ভোটে। বিশ্লেষণে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে জেনজি প্রজন্মের ভূমিকা। যন্তর মন্তরে শিক্ষার্থীদের উপর পুলিশি দমনপীড়নের মাত্র 10 দিন পর ভোট হয়েছিল এই 3 আসনে। তখন প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার দুর্নীতি ও আর্থিক অনিশ্চয়তা নিয়ে তরুণদের ক্ষোভ তুঙ্গে। তারা কোনো একক রাজনৈতিক দলের পতাকা নেয়নি, বরং যে প্রার্থী বিজেপিকে হারাতে পারবেন তাকেই করেছেন সমর্থন। ফলে বাকিপুরে প্রশান্ত কিশোর, দাতিয়ায় কংগ্রেস এবং মঞ্জলপুরে বিরোধী প্রার্থী। সব জায়গায় জেনজি কাজ করেছে এক ধরনের ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে। এই ফলের পর মোদি গভীর রাতে ইনস্টাগ্রামে তরুণদের উদ্দেশ্যে দিয়েছেন বার্তা। আরএসএসও চেষ্টা করেছে জেনজির মনোভাব বোঝার। অন্যদিকে বিজেপির ভেতরেও বাড়ছে বিদ্রোহের ঘটনা। 3টি উপনির্বাচন নিয়ে কোনো দলের পতন নিশ্চিত বলা যায় না, তবে একটি বিষয় পরিষ্কার, 12 বছর পর মোদি সার রাজনৈতিক নিয়ন্ত্রণ আর আগের মতো নেই প্রশ্নহীন। জেনজির ক্ষোভ, বিরোধীদের নতুন সাহস ও বিজেপির ভেতরের অসন্তোষ যদি একসঙ্গে বাড়তে থাকে, তাহলে এই ফলগুলো ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা হিসেবেই দেখা হতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বড় মূল্য এখন দিচ্ছেন সাধারণ মানুষ। যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে ছুটি কাটাতে যাওয়া পরিবারগুলো আর নিরাপদ নয়। এবার রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন শিশুসহ 7 জন। আহত হয়েছেন আরও অনেকে। হামলার লক্ষ্য আসলে কী ছিল সেটি এখনও নিশ্চিত নয়। তবে এই ঘটনার পর আবারও সামনে এসেছে যুদ্ধের সবচেয়ে কঠিন বাস্তবতা। ড্রোনের আঘাত এখন শুধু সামরিক স্থাপনায় নয়, বেসামরিক মানুষের জীবনও কেড়ে নিচ্ছে। ফলে রাশিয়া ইউক্রেন সংঘাত এখন সাধারণ মানুষের নিরাপত্তা ও আন্তর্জাতিক মানবিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন অনেকেই। কেউ সমুদ্রে নামছিলেন, কেউ সৈকতে বসে ছুটি উপভোগ করছিলেন। ঠিক সেই মুহূর্তেই আকাশ থেকে ছুটে আসে একটি ড্রোন। কয়েক সেকেন্ডের মধ্যে আনন্দের পরিবেশ বদলে যায় ভয়াবহ আতঙ্কে। রাশিয়ার এক জনপ্রিয় সমুদ্র সৈকতে এই হামলায় প্রাণ গেছে শিশুসহ 7 জনের। এক মুহূর্ত আগেও সৈকত জুড়ে ছিল মানুষের কোলাহল, শিশুদের হাসি, সমুদ্রের ঢেউ আর অবকাশ যাপনের আনন্দে মুখর ছিল পুরো এলাকা। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই দৃশ্য পরিণত হয় ভয়াবহ ট্র্যাজেডিতে। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। রাশিয়ার দক্ষিণাঞ্চলের কৃষ্ণসাগর উপকূলে অবস্থিত আর্খিপো ওসিপোকবা গ্রামের কাছে একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে আঘাত হানে ড্রোন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলায় 3 শিশুসহ নিহত হয়েছেন 7 জন, আহত হয়েছেন অন্তত 40 জন। তাদের মধ্যে 17 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও যাচাই করেছে বিবিসি। ভিডিওতে দেখা যায় একটি ড্রোন দ্রুতগতিতে একটি পাহাড়ের দিক থেকে নেমে এসে সৈকতের পাশে বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুনের গোলা আর ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ ইউক্রেনের বিরুদ্ধে বেসামরিক মানুষের উপর হামলার অভিযোগ তুলেছেন। তবে এ বিষয়ে ইউক্রেন এখন পর্যন্ত করেনি আনুষ্ঠানিক কোনো মন্তব্য। যুদ্ধের শুরু থেকেই রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে। ড্রোনটির প্রকৃত লক্ষ্য সৈকত ছিল কিনা সেটিও এখনও নিশ্চিত নয়। ইউক্রেনপন্থী কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের দাবি, রুশ ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার কারণে ড্রোনটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সেটি আছড়ে পড়ে সৈকতে। অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের বরাতে কয়েকটি রুশ সংবাদ মাধ্যম জানায়, বিস্ফোরণের আগে গোলাগুলি শব্দ শোনা গিয়েছিল। ধারণা করা হচ্ছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ভূপাতিত করার চেষ্টা করেছিল। কৃষ্ণসাগরের এই সৈকতটি রাশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বিদেশ ভ্রমণ সীমিত হয়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে এখানে দেশটির পর্যটকদের ভিড় আরও বেড়েছে। 2022 সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে জ্বালানি স্থাপনা, সামরিক সরবরাহ কেন্দ্র ও অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা চালিয়ে আসছে। ইউক্রেনের দাবি, এসব স্থাপনা সামরিক কাজে ব্যবহৃত হয়। তবে এসব হামলায় বিভিন্ন সময় ঘটেছে বেসামরিক হতাহতের ঘটনাও।
দর্শক, সপ্তাহের বিষয় পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ইরানের নেতৃত্ব বুঝতে হিমশিমে ট্রাম্প, একই অভিজ্ঞতা ছিল আগের মার্কিন প্রেসিডেন্টদেরও। ইরান ওমান সমঝোতা বদলে যাচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ। মার্কিন সেনাদের মোবাইল ব্যবহারে কড়াকড়ি, ফাঁস হয়ে যাচ্ছে যুদ্ধের গোপন তথ্য। কথার সঙ্গে কাজের মিল নেই, ট্রাম্পের হুঁশিয়ারিকে আর বিশ্বাস করে না ইরানিরা। নেতানিয়াহুকে ঘৃণা করে ইসরায়েল ছাড়ছেন উচ্চশিক্ষিত তরুণরা, গবেষণায় বিস্ফোরক তথ্য। যুদ্ধের প্রস্তুতি নিয়েও পিছু হটলেন ট্রাম্প, দ্রুত চুক্তির আহ্বান। বাণিজ্যিক জাহাজ রক্ষায় সৌদির বড় জোটে যুক্ত হলো বাংলাদেশ। 5 মাসের যুদ্ধেই ফুরিয়ে গেল ক্ষেপণাস্ত্র, মজুত নিয়ে চাপে যুক্তরাষ্ট্র। মোদির জন্য বিপদ সংকেত, 3 রাজ্যে উপনির্বাচনে খেলেন বড় ধাক্কা। ছুটি কাটাতে গিয়ে সৈকতে ভয়াবহ ড্রোন হামলা, শিশুসহ নিহত 7। দর্শক, এই ছিল সপ্তাহের বিষয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।